আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বন্যহাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল তেলিয়ামুড়া, অবরোধ ভাঙচুর ও সাংবাদিক নিগ্রহে চরম উত্তেজনা। টিপরামথার হামলার প্রতিবাদে বিজেপির মামলা, উত্তপ্ত সাবরুম রাজনীতি। জুতো পায়ে কীর্তনের আসরে পুলিশের প্রবেশ, চানমারিতে উত্তেজনা। যাত্রা শুরুর আগেই বিপত্তি, বাগডোরায় যান্ত্রিক ত্রুটিতে থমকালো আগরতলাগামী উড়ান, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। বিদ্যুতের তারে আগুন, আমবাসা জাতীয় সড়ক অবরোধে টমটম চালকদের বিক্ষোভ। ধর্মনগরে বিজেপির জনসভা, উপনির্বাচন ঘিরে জোর প্রচার ও জয়ের আহ্বান। কদমতলায় পুকুরে রক্তাক্ত দেহ উদ্ধার, 2 জন আটক, রহস্য ঘিরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। ডিউটিরত অবস্থায় চুরিলামে ভয়াবহ দুর্ঘটনা, আহত 4 পুলিশ সহ 5 জন। বক্সনগরে সাংবাদিকদের উপর হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি সাংবাদিক মহলের। ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট কাণ্ডে তেলিয়ামুড়ায় সাইবার ক্রাইমের হানা, পলাতক 2 অভিযুক্ত। সোনামুড়া বিলুনিয়া বাইপাসে নিম্নমানের রাস্তা সংস্কার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এডিসি নির্বাচনের সামনে রেখে শান্তিরবাজার মণ্ডতে টিপরামথার শক্তি প্রদর্শন, সুবিশাল মিছিল। শান্তিরবাজারে মনপাথর বাজারে বিজেপির প্রচার মিছিল ও পথসভা। শিলাছড়ি মনুবঙ্কুলে বিজেপির শক্তি প্রদর্শন, কংজং মগের জয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। রাতের নিস্তব্ধতা ভেঙে নেমে এলো আতঙ্ক। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের জুমবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে বন্যহাতির হামলায় মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃতার নাম মণিমালা দেববর্মা। রাত প্রায় 2টা নাগাদ নিজ বাড়িতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার সকালে মৃতদেহ নিয়ে স্থানীয় মানুষ ও পরিবারের সদস্যরা মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আধিকারিক ধীরেন কলই। তবে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় তীব্রমথার নেতৃত্ব তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। অভিযোগ, ক্ষুব্ধ কিছু যুবক স্থানীয় ফরেস্ট বিট অফিসে ভাঙচুর চালায়। পাশাপাশি সংসদ সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিক হিরণময় রায় ও নরেন চক্রবর্তী আক্রমণের শিকার হন। নরেন চক্রবর্তীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে মহকুমার শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এদিকে এডিসি নির্বাচনকে সামনে রেখে ঘটনাটি রাজনৈতিক গুরুত্ব পেতে শুরু করেছে। টিপরামথা প্রার্থী উৎপল দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাকচুয়ালি এটা খুব আনফর্চুনেট ঘটনা। তবে আমি মনে করি না রোড ব্লক একটা সলিউশন। তবে তারা রুট ব্লক করছে সো দ্যাট দে ক্যান এক্সপ্রেস or send a message to the government that a permanent solution should be taken. এটাই আমি মনে করি, কারণ আমরা রোড ব্লক করব, গভর্নমেন্ট উইল কাম, অ্যাসুরেন্স দিব, চলে যাবে, কিন্তু কোনো যদি অ্যাকশন না নেই, কোনো একটা প্ল্যান না নেই, তাহলে দিস উইল কিপ অন রিপিটিং। আচ্ছা, এটা যে রোড ব্লকটা যে হয়েছে, এটা কি কোনো দলের পক্ষ থেকে হয়েছে নাকি এলাকাবাসীরা করছে? না, এটা এলাকাবাসী। দিস ইজ নাথিং পলিটিক্যাল। ইট ইজ টোটালি ফ্রম দ্য পপুলেশন সাইড। কি দিয়েছে ঘটনা? আমরা একটা খবর পাইছি যে জুমবাড়ি এলাকায় হাতির আক্রমণে মৃত হয়েছে এক মহিলা। খবরটা সংগ্রহ করলাম। তারপরে রাস্তা অবরোধ করলো তারা। রাস্তা অবরোধ আমরা ফুটেজ কভার করছি। হঠাৎ কইরা তারা ভাঙচুর চালাইছে অফিস কাছারিতে। কোন অফিস? এটা বন দপ্তরের অফিস। সেখানে আমরা ফুটেজ কভার করতে গিয়েছিলাম। হঠাৎ করে চড়াও হয়েছে আমার উপর যে কেন আমরা ফুটেজ নিচ্ছি, ফুটেজ ডিলিট করো। আমরা বলছি যে হ্যাঁ, ফুটেজ ডিলিট করে দেবো, সেটা আমার প্রয়োজন না, আমার প্রয়োজন যেটা ততটুকুই রাখবো। কিন্তু হঠাৎ চড়াও হয়ে না এক্ষুনি করো। উশৃঙ্খল কিছু যুবক ছিল, মানে কথা শুনতে রাজি না, তারা এমনভাবে চড়াও হয়েছে, মানে চারিদিক থেকে আক্রমণ শুরু করলো যে আমার কথা বলার সুযোগ নেই। তারা কি মারধর করছে? হ্যাঁ,
আমার পায়ে বাড়ি পড়ছে, হাতে একটা বাড়ি পড়ছে, তারপরে এই সাইডে পড়ছে, একটা মোবাইলে বাড়ি পড়ছে। মোবাইলটা আমি দেখছি না, আমি লক্ষ্য করছি না, আমি পকেটে আছে মোবাইল। নির্বাচনের প্রাককালে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমায়। গতকাল 27 নং পূর্ব মুহুরীপুর ভুরাতলি কেন্দ্রে নলছড়িতে সংঘটিত হামলার ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে এবার সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল নির্বাচনী প্রচারের সময় হঠাৎই তীব্রমথার সমর্থকরা তাদের উপর আক্রমণ চালায়। অভিযোগ, দলীয় কর্মী সমর্থকদের লক্ষ্য করে হামলা করা হয়। শুধু তাই নয়, প্রচারে ব্যবহৃত একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপির পক্ষ থেকে সাবরুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে পুরো ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। দলীয় নেতৃত্বের দাবি, এই ধরনের ঘটনা শুধু গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং সাধারণ ভোটারদের মধ্যেও ভয়ের পরিবেশ তৈরি করছে। বিজেপি নেতাদের বক্তব্য, নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের এই ধরনের হামলা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি তোলা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিভিন্ন জায়গায় ছোট বড় সংঘর্ষের ঘটনা সামনে আসছে, যা উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যে আরো বাড়তে পারে সেই আশঙ্কাই করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এমএলএ শঙ্কর রায়ের বিধায়কের সিকিউরিটি ওনাকে কোনো মতে ওখান থেকে রক্ষা করে নিয়ে আসেন। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি অ্যাজ এ প্রভারী আমি এসেছি আজকে থানায় এসে ওনাদের সবার নাম শুদ্ধ আমরা আজকে একটি কেস লিপিবদ্ধ করি। উদ্দেশ্য একটাই, আমরা ভারতীয় জনতা পার্টি হিংসায় বিশ্বাসী না, আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। যখন দেখছেন আমাদের প্রচারে প্রচুর পরিমাণ মানুষ একত্রিত হচ্ছেন, তখন উনি দেবজিৎ ত্রিপুরা ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে উনি আক্রমণের পথে হেঁটেছেন। ওনার নেতৃত্বে কালকে যে ঘটনাটা হয়েছে, তো আমি জনগণের কাছে একটাই রাখবো যে আমরা ভারতীয় জনতা পার্টি একটাই বিশ্বাস করি যে সকলের সুবিধার্থে এবং সকলের উন্নয়নের জন্য আমরা কাজ করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হিংসাতে বিশ্বাস করি, তার জন্য আমরা আজকে থানার দ্বারস্থ হলে আইনের দ্বারস্থ, আইন প্রশাসনের মতো করে দেখবে সেটা আমরা আশা ব্যক্ত করি। এবং এই গুন্ডাদেরকে যারা কালকে এই ঘটনার জন্য দায়ী ছিল ওনাদেরকে আইনের আওতায় আনে উপযুক্ত শাস্তি দেবে সে আশা রাখছি। প্রশাসন থেকে কি সাড়া পেয়েছেন? হ্যাঁ, প্রশাসন থেকে কি সাড়া পেয়েছেন? পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমার মাননীয় ওসি সাহেব এখন কথা হয়েছে, উনি গতকালকে উনি জিডিএনটি এবং সৌমোটা একটি কেস নিয়েছেন। উনি বলেছেন সেই ঘটনাটা সত্যি, উনি একটা কেস অটোমেটিক নিয়েছে। আমরা আজকে লিখিতভাবে আমরা ওনাকে দিয়েছি। উনি বলছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অপরাধীদেরকে উনি যে কোনোভাবে অ্যারেস্ট করবেন এবং যাতে আগামী দিনে যাতে এইরকম কোনো ঘটনা না ঘটে ওইদিকে ওনার নজর থাকবে, উনি সেটা আশ্বাস করেন। শান্ত পরিবেশ হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠল এক ধর্মীয় আসরকে ঘিরে। আগরতলা চানমারি স্কুল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত কীর্তনের মাইক বন্ধ করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হলো পুলিশকে। জানা যায়, অতিরিক্ত শব্দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা মাইক বন্ধ করার উদ্যোগ নেয়, কিন্তু সেই সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, এক পুলিশ কর্মকর্তা জুতো পায়ে কীর্তনের আসরে প্রবেশ করায় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত ভক্তবৃন্দ ও এলাকাবাসী। ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করে তারা তীব্র প্রতিবাদ জানান। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের অন্যান্যরা হস্তক্ষেপ করেন এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যাত্রা শুরুর আগে থমকে গেল উড়ান, আর তার মধ্যে চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। আগরতলাগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাগডোগরা বিমানবন্দরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। জানা যায়, 81 জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময়ই বিমানে হঠাৎ যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এরপর যাত্রীদের প্রায় 1.5 ঘন্টা বিমানের ভেতরে বসিয়ে রাখা হয়। অভিযোগ, এই সময়ে বিমানের এয়ার কন্ডিশনিং পরিষেবাও বন্ধ ছিল, ফলে প্রচন্ড গরমে চরম অসুবিধার মধ্যে পড়েন যাত্রীরা। পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। পরবর্তীতে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব নয়। এতে যাত্রীদের মধ্যে আরো অসন্তোষ ছড়িয়ে পড়ে। ঘটনাটি বাগডোগরা এয়ারপোর্টে ঘটেছে বলে জানা গেছে। পুরো ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
12:35 ফ্লাইটের টাইম ছিল বাগডোগরা টু আগরতলা। তারপর আমরা ঠিক 12:35 ফ্লাইটে উঠলাম। ওঠার পর দেখলাম যে ফ্লাইট ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, ফ্লাইট ইঞ্জিন কাজ হচ্ছে না। আমাদেরকে কোনো ইনফর্ম করেনি ওরা, এবং বলছে 5 মিনিট 10 মিনিট এই রকমের মধ্যে হয়ে যাবে, আপনারা বসে থাকুন, কিছু চিন্তা করবেন না, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 5 মিনিট করতে করতে এখন 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন বলছে ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার এসে ফ্লাইটের ইঞ্জিন দেখবে, তারপর চালু হবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এই রিস্ক নেব না, আমরা এই ফ্লাইটে এখন যাব না। আমরা এখানে যতজন যাত্রী আছে অ্যাপ্রক্সিমেট 81 আমরা এখানে প্যাসেঞ্জার আছি, আমরা এই ফ্লাইট দিয়ে যাব না। কেননা যদি বাই চান্স উপরে উঠে কিছু রিস্ক হয়ে যায়, গোলযোগ হয়ে যায়, যান্ত্রিক গোলযোগ, সেটা রিস্ক কে নেবে? সুতরাং আমরা এখানে একটা সবারই ভয় আছে, সুতরাং এই ফ্লাইটে আমরা আর যাব না। আমবাসা বাজার এলাকায় আজ সকালে একটি ছিঁড়ে পড়া বিদ্যুতের তারকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, আসাম আগরতলা জাতীয় সড়কের উপর দীর্ঘক্ষণ ধরে একটি বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে থাকলেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই অবস্থায় এই তারের সংস্পর্শে এসে একটি চলন্ত টমটমে আগুন লেগে যায়। এতে ক্ষুব্ধ হয়ে টমটম চালকরা আমবাসা বাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলায় যান চলাচল ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত টমটম চালককে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এরপর টমটম চালকরা আমবাসা বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চালিয়ে যান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমবাসা ইলেকট্রিক সাবডিভিশনের একটা 3 ফেজ লাইন লাগিয়া আমরা একটা টমটম সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টমটম ড্রাইভার এবং 3 জন প্যাসেঞ্জার আহত হয়েছে। এখন মানে রোড ব্লকটা কেটে হয়েছিল? আমরা সব টমটম ড্রাইভার তারা মিললে আমরা রোড ব্লকটা এই কারণেই করা হয়েছে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো রেসপন্স পাওয়া যেতেছে না। সব ড্রাইভার তারা ডিপার্টমেন্ট অফিসে আইছে, অফিসে কেউ নাই। তারপরে বাধ্য হয়েছে জাতীয় সড়ক অবরোধ করানো হয়েছিল, এটা সাময়িক অল্প সময়ের লাগে, তারপর এটা উঠানো হয়েছে। এখন ডিপার্টমেন্টের কাছে আওয়া হয়েছে, তারা যদি আমরা দাবি পুনরায় না মানে আমরা সবাই মিলে সংগঠনগতভাবে যা করার লাগে আমরা আবার তারপরে আমার সামনে নজর আইছে, তো ব্রেক দিছি, ব্রেক দেওয়ার পর তারটা ফাইসে আছে ভিতরে একজন প্যাসেঞ্জার আসলো। তারপরে সবাই কোথাও কারেন্ট আমিও বুঝতে পারছি না কারেন্ট নেই না কেবলের তার। আমি তো কিছু কেন ধরছি না, এবার মহিলাটা মানে আলগার থেকে নামছে, মানে সবাই কোথাও নামতাম আমি আর কোনো উপায় পাইতাম। কি হয়েছে টমটমে? এরপরে আমি পাল দিয়ে লামছি পর্যন্ত দিই, এরপর শরীরে একটা ঝাটকা মারছে লামছি পরে। এরপর টমটমটা এন থেকে তো তার আমি সাবি ছুটি করোনার আর ইয়ে করতে পারছি না, সাইরা দিচ্ছি এমন আয়া তারটা। টমটমে কতটুকু ক্ষতি হয়েছে? অনেক কতটুকু ক্ষতি হচ্ছে আমি তো মানে নিজে অনেক কইতাম পারতাম না। গাড়িটা আইসে এমন দাঁড়াইছে, পুরো গাড়িটা আগুন ধরে আশুরা ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে নয়াপাড়া মোটর স্ট্যান্ডে বিজেপির উদ্যোগে একটি বড় জনসভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী সহ উত্তর জেলার একাধিক নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সিপিএম ও কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় থেকেও রাজ্যের উন্নয়নে ব্যর্থ হয়েছে এবং বিভ্রান্তিমূলক রাজনীতি করেছে। অন্যদিকে বর্তমান বিজেপি সরকার উন্নয়নের রাজনীতি করছে বলেও দাবি করেন। তিনি আরো বলেন, রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য বিজেপি একমাত্র বিকল্প। সেই কারণে আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে জহর চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। ধর্মনগরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই বিজেপির লক্ষ্য বলে উল্লেখ করেন। সভা শেষে কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। বিজেপি নেতৃত্বের দাবি, এই জনসমর্থনই তাদের জয়ের পথ আরো সহজ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী জহর চক্রবর্তীর সমর্থনে আজকে আমরা এই আমাদের নোয়াপাড়া স্ট্যান্ডে আমরা সবাই মিলিত হয়েছি যে ভারতীয় জনতা পার্টি কে কেন আপনারা ভোট দেবেন
দু একটা কথা তুলে ধরার জন্য আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। যে 9 তারিখে মানুষ তৈরি হয়ে গেছে, ধর্মনগরের মানুষ জয়েন্ট চক্রবর্তীকে পত্রপঞ্চিলে ভোট দিয়ে ত্রিপুরা বিধানসভায় পাঠাবে সেই সংকল্প করে নিয়েছে। আমার ছোট ভাই মন্ত্রী সুধাংশু দাস বলছিলেন যে তো 4 মে আমাদের ভোট গণনা হবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর আমাদের এখন কম্পিটিশন, নিজেদের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে, কোন বুথে কত আমরা লিড দিতে পারবো। শনিবার সকালে উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায় এক রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম জমির উদ্দিন, বয়স 40। তিনি দক্ষিণ কদমতলা এলাকার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, সকালে গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা রাস্তার পাশের একটি পুকুরে দেহটি ভাসতে দেখতে পান। এরপরই তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিক সন্দেহের ভিত্তিতে 2 ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিভাবে এই মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাত্রে তোমার রাত্রের দিকে বাড়িতে প্রতিদিন বাড়িতে রাত্রের দিকে মাছ মারার লাগে বেরিয়ে যাইছে বাড়ির থেকে। 9টার দিকে বেরিয়ে গেছেন খাইয়া হইয়া। পরে 12টার দিকে ওই বাড়ি আইসো না ইলের বাড়ি ওখান থেকে রাত্রে তারা সবাই তোমার ফোন করা হয়েছে 1টার দিকে, তারা হচ্ছে বাইরে গেছে। এই যাওয়ার পরে তো ওখানে বাড়ি থেকে 100 মিটার হইতো না, ওখানে গেলেও মানে বাবারে মারা হয়েছে বা যে কোনো যে মারছে ওখানেও মারিয়ে নিয়ে ওখানে ফালাইছে। সকালে আমরা তারা ফোন দিয়েছি, তারা ফোন দিলে হয়েছে আমরা বাবা কই, তখন যখন ঘটনা শুনছি তখন বাবা কই, তারা কইছে রাত্রে 12:30 1টার দিকে বাইরে গেছি ওখান থেকে। তারা বাড়িতে স্যার খালি বাইরে হয়েছে, বাড়ি পরেও ব্লাড আরম্ভ স্যার ওখান থেকে যে করিয়া ফালাইছে মারিয়া নিয়ে। এটা আসুন না স্যার, আসুন বাক্কা ও বাড়ি আয় যায় সবসময়। কার বাড়ি? ওই ইলের বাড়ি। ওই এখানে ওখান থেকে আমরা সকালে শুনছি ওলা ফুটকি ফলান মারিয়া হলে সে দাইয়া খালি মুখে উঠে আছে দাইয়া ফেলেছে। কি নাম? জমির উদ্দিন। আপনার কেটা হয়? আমার ফুলা। বয়স কত? বয়স 30। কেটা করতো তাই? ওই তো বাড়িতে 4বার করে। আপনার বাসা কোন? ওই কি নাম এলাকার? এই দক্ষিণ কদমতলা। কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 7 বাড়ি 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ডে ঘটনা হয়েছে। আপনার ধারণা কিতা হয়? ধারণা তো চাইয়ার আমি আসামি বাড়িতে চাই কি আপনার বিচার হইতো। সন্দেহ কিতা আপনার? সন্দেহ হইতেছে যে মারছে মারিয়া এখানে ফলাইছে। ডিউটিরত অবস্থায় আচমকাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 4 পুলিশ কর্মী সহ মোট 5 জন। ঘটনাটি ঘটেছে চুরিলাম এলাকার পরিমল চৌমুনিতে, যা ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, দায়িত্ব পালন করার সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রাও পুলিশ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে আহতদের দ্রুত উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চললাম এখানে পুলিশের গাড়ি, ওরা কর্তব্যরত অবস্থায় আসছিলেন, তো ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং ওদের মধ্যে 5-6 জন গুরুতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে আসে এবং আমরা ওদেরকে এখন ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসা করার পর এখন আমরা জিবিতে রেফার করছি, কারণ প্রায় অনেকেরই সিটি স্ক্যান, এক্স রে এগুলো দরকার আছে। স্যার ঘটনা কোন জায়গাতে ঘটেছে? চরিলাম চৌমুনি। স্যার তাদেরকে উদ্ধার করে কোথায় নিয়ে এসছে? বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল। পুলিশ নিয়ে এসছে উদ্ধার করে। বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক প্রভাত ঘোষের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন সাংবাদিক মহল। ঘটনার খবর পেয়ে বক্সনগরে পৌঁছান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার।
তার সঙ্গে ছিলেন সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন, বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম এবং সোনামুড়া ও বক্সনগরের স্থানীয় সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। প্রথমে প্রতিনিধি দল বক্সনগর হাসপাতালে চিকিৎসাধীন প্রভাত ঘোষের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এরপর তারা কলমচোড়া থানায় গিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। অভিযুক্তের বিরুদ্ধে কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই বিষয়ে তারা জানতে চান। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে অ্যাটেম্পট টু মার্ডার ধারায় মামলা রুজুর দাবি জানান। পাশাপাশি তিনি থানার ওসির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি আরো বলেন, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গেও কথা বলা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তীতে পুলিশ মহানির্দেশকের দ্বারস্থ হবেন বলেও জানান সাংবাদিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকাল রাতে বক্সনগর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট প্রভাত ঘোষ যখন বাড়ি ফিরছিল তখন গাঁজা মাফিয়া ওর মাথাতে বাড়ি দেয়, মাথা একদম কার্যত চৌচির হয়ে যায় এবং রক্ত পড়তে থাকে। তারপরে ওকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়, হাসপাতালে ওকে আনা হয়, এখনো হাসপাতালে আছে। আজকে যখন আমরা ওকে হসপিটাল থেকে এসে আমরা থানাতে দেখলাম, থানাতে আসলাম, থানাতে আসার পর দেখি যে পুলিশ যে ধারায় মামলা নিয়েছে, ওকে অ্যাটেম্পট টু মার্ডার মামলাই নেয়নি, অথচ ওর অবস্থা ক্রিটিক্যাল। এখানে পুলিশের মধ্যে একটা বড় ধরনের রহস্য আছে। এই এলাকাতে এই থানার একজন এসআইকে গাঁজা মাফিয়ারা আজকের থেকে 6-7 বছর আগে মেরে ফেলেছিল। এই মামলাটাও হাফিজ করে দেওয়া হয়েছে। এখানে একজন ওসি আছেন, কি নাম, সুবিমল বর্মন। ও হাসে কি করে, ও মানে ঘটনা পাত্তা দিতে চায় না। এডিশনাল স্পিকারকে আমি জানিয়েছি, তারপর আমরা এটা উপপ্রবর্তন নেব, ডিজি সাহেবকে জানাবো যে এটা কী ধরনের অবস্থা রাজ্যে। সাংবাদিককে মাথা চৌচির করে দিয়েছে, এর মধ্যে কোনো অ্যাটেম্পট টু মার্ডারের মামলা হবে না। তাহলে আজকে যারা এখানে সারা রাজ্যে সাংবাদিকরা যারা এই এলাকাতে অত্র এলাকাতে কাজ করে, তো ওরা কীভাবে কাজ করবে তাহলে? এখনো কোনো অ্যারেস্ট নেই, অথচ ও ঘুরে বেড়াচ্ছে, স্পেসিফিক নাম দাম দিয়ে ওর বিরুদ্ধে মামলা হয়েছে। তেলিয়ামুড়ায় অবশেষে সক্রিয় হলো সাইবার ক্রাইম শাখা। ভুয়ো সোশ্যাল মিডিয়া কার্যকলাপ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সুমন দাস নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়কে নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট করার অভিযোগ ওঠে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়ায় অভিযান চালায় সাইবার ক্রাইম বিভাগ ও স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীপনাথ ভৌমিক ও সন্দীপ চক্রবর্তী নামে 2 অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তবে অভিযানের সময় তারা পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের খোঁজে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাইবার ক্রাইম কেস নাম্বার 17-26। এই কেসে তাই আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আসলাম আর কিন্তু উনি নাই বাড়িতে। কি অভিযোগ আসছিল? তার নামে কি অভিযোগ আসছিল স্যার? ফেসবুকের ম্যাটার। ও আচ্ছা, কার বিরুদ্ধে অভিযুক্ত আসলো? এটা দীপ্তনু ভৌমিক। ও তো মানে কে মামলা করেছে ওর বিরুদ্ধে স্পেসিফিকলি? অনারেবল এমএলএ কল্যাণী রায়ের মামলা। তো এখন কি আপনারা যে দীপনাথ ভৌমিকের বাড়িতে এসেছেন, ও কি বাড়িতে আছে? না, উনি বাড়িতে নেই। কোথায় আছে কিছু জানা গেছে কি? উনি নাকি সকালের বাইরে গেছেন দমনগরে। আচ্ছা আচ্ছা। আর এখন কিছু কোথাও যাবে না নাকি এখান থেকে চলে যাবে? এখন দেখছি আমরা অন্য কোথাও যাওয়া যায়। গ্রামের মানুষ বহুদিন ধরে উন্নয়নের আশায় পথ চেয়েছিলেন, কিন্তু বাস্তবে সেই আশার আলো যেন বারবারই ম্লান হয়ে যাচ্ছে। এমনটাই চিত্র উঠে এলো কাঠালিয়া ব্লকের সীমান্তবর্তী ভবানীপুর এলাকায়। সোনামুড়া থেকে বিলোনিয়ামুখী বাইপাস সড়কের প্রায় 6 কিলোমিটার অংশ নিদয়া থেকে চাঁদপুর পাড়া হয়ে ভবানীপুর পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল। খানাখন্দে ভরা এই রাস্তায় ছোট বড় গাড়ি চলাচলে যেমন সমস্যা হচ্ছিল, তেমনি ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ মানুষও। বহুবার আবেদন জানানোর পর অবশেষে শুরু হয় রাস্তা সংস্কারের কাজ, কিন্তু কাজ শুরুর মাত্র 3 দিনের মধ্যে সামনে আসে চাঞ্চল্যকর অভিযোগ।
স্থানীয়দের দাবি, কার্পেটিংয়ের কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে, যা চোখে পড়ার মতোই স্পষ্ট। শনিবার সকালে কাজের বর্তমান অবস্থা দেখে এলাকাবাসীর একাংশ ক্ষোভে ফেটে পড়েন। গ্রামের যুবক থেকে প্রবীণদের বক্তব্য, সরকার যথেষ্ট অর্থ বরাদ্দ করে, সেই টাকায় আরো ভালো মানের কাজ করা সম্ভব, কিন্তু বাস্তবে যে কাজ হচ্ছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা কাঠালিয়া পিডব্লিউডি দপ্তরের আধিকারিক ঝুলন মল্লিকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। তবে অভিযোগ, দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষার পরও তিনি আর আসেননি। পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী পুরো ঘটনার ছবি ও ভিডিও সংবাদ মাধ্যমের কাছে পাঠান। এখন প্রশ্ন উঠছে, গ্রামীণ উন্নয়নের নামে যে কাজ হচ্ছে তার গুণমান নিয়ে কি আদৌ নজরদারি রয়েছে, নাকি অভিযোগই থেকে যাচ্ছে সাধারণ মানুষের একমাত্র ভরসা? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাস্তার কাজের গুণমান সম্পর্কে আপনারা কিছু বলেন। সবাইকে নমস্কার। আজকে সকালবেলা যখন আমাদের বাজার টিলা থেকে যুবক মর্নিং করতে আসে, তখন তাদের নজরে আসে যে আমাদের যে 10-15 বছর আগের যে একটা স্বপ্ন ছিল আমাদের ভবানীপুর টু নদিয়া যে রোডটা, এই রোডটা সুন্দর এবং পরিপূর্ণভাবে হবে পুরা রাস্তা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের নজরে এসেছে রাস্তাটার কাজ একদম সম্পূর্ণ পরিপূর্ণভাবে একদম লোকালিটি একদম খারাপ। তারপর তারা তৎক্ষণাৎ আমাদের কাছে ফোন করার পরে আমাদের কাঠালিয়া ব্লকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ পাল এবং আমি পঞ্চায়েত প্রতিনিধি হিসেবে আসার পরে আমরা দেখি যে কাজের গুণমান একদম খারাপ। এই জন্য আমরা প্রথমে আমাদের যে পিডব্লিউডি এসডিওর কাছে আমরা সঙ্গে রিপোর্ট জানাই। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার মনুবাজারে শক্তি প্রদর্শন করল তিপ্রামথা। 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রের প্রার্থী কেনারাম রিয়াংকে জয়যুক্ত করার লক্ষ্যে আয়োজিত হয় এক সুবিশাল মিছিল, যা মনুবাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী কেনারাম রিয়াং, তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, দক্ষিণ জেলা টিসিএফ এর সভাপতি অরূপ দেব এবং দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং সহ একাধিক দলীয় নেতাকর্মী। মিছিল শেষে আয়োজিত পথসভায় নেতৃবৃন্দ জনগণের উদ্দেশ্যে বলেন, আসন্ন এডিসি নির্বাচনে তিপ্রামথা বিপুল ভোটে জয়লাভ করবে। তারা শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নতির প্রতিশ্রুতি দেন। বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, এলাকায় রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও মেরামতের কাজ জোরদার করা হবে। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার মনপাথর বাজার এলাকায় বিজেপির 2 প্রার্থীর সমর্থনে আয়োজিত হল নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা। 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং এবং 22 কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রের প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার সমর্থনে এই কর্মসূচি গ্রহণ করা হয়। শান্তিরবাজার মণ্ডলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বীরচন্দ্র মনু এলাকার বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন জনপদ পরিক্রমা করে মনপাথর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক সহ দলের একাধিক নেতাকর্মী। উপস্থিত ছিলেন 2 প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা ও সঞ্জীব রিয়াংও। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় এডিসি প্রশাসনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান প্রশাসনের সময়ে দুর্নীতি বেড়েছে, পাশাপাশি উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রমোদানি ক্যান্ডিডেট দেবেন্দ্র সিং হচ্ছে গাঁজা ব্যাপারী। উনি গাঁজা বেপারি করে 3 মাস জেল হয়েছে গাঁজা বেপারি করে। ওনার চরিত্র সম্পর্কে আমি বলতে চাই, আগামী 17 তারিখে ওরা যদি বিজয় করে তাহলে মুসলমানদেরকে খাওয়াবে শুকরের মাংস আর জনজাতিদের খাওয়াবে বলে গরুর মাংস। এবং সে যত দুর্নীতি হয়েছে, যেহেতু সে অফিসার, সে যত দুর্নীতি করেছে সে দুর্নীতির আখ্যা আজকে এডিসির প্রতিটা রন্ধে রন্ধে প্রতিটি নেতৃত্বের গোড়ায় গিয়ে পৌঁছেছে। আর তার নায়ক সেই মতা সুপ্রিমোর নির্দেশে ওই সিটে যে মত সেটা করেছে। দিয়েছে আজকে আপনাদের দলে, কি বলবেন? এখানে 8টি পরিবার
8 পরিবারের 18 জন ভোটার হঠাৎ করে জয়েন করেছে। এরকম পরিকল্পনা আগের থেকে থাকলে হয়তো আরও বেশি সংখ্যা বাড়ত। তো ব্যাপার হচ্ছে কি, এটা আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এটাও ঠিক পাশাপাশি অ্যাকচুয়ালি সারা রাজ্যব্যাপী যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রদেশ সভাপতি, অন্য নেতৃত্ব যখন যেখানে যায়, যে সমস্ত এই নির্বাচনী ভাষণে যায়, সেখানে ক্রমান্বয়ে শত শত পরিবার জয়েন করছে এবং সব কিছু অধিকাংশ 80% মতা নামের সমস্ত সমর্থকরা তাদের অত্যাচার, তাদের দুর্নীতিতে ইতস্তত হয়ে তারা ভারতীয় জনতা পার্টির পক্ষে করেছে। ঠিক তেমনি যে যারা সবচেয়ে বেশি নাটকবাজ এবং এই রাজ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক একটা পার্টি, সে 35 বছর রাজ্যে মানুষকে তা লুট করেছে, মানুষকে ভাওতাবাজি করেছে, ডেভেলপমেন্ট নেই, সে হচ্ছে বামফ্রন্ট। বামফ্রন্টের থেকেও বাকি মানুষ আমাদের জয়েন করেছে। মুখে বলবো অনেক কিছু, তাহলে তো ধরুন না মাঝপথে একটা মানে ইচ্ছা আছে যে মথা ভার্সেস বিজেপি ঝগড়া, মাঝখানে আমার লাভ, ওইসব দেখে লাভ নেই। একটি আসন তো পাবে না, মুছে যাবে, যেটার ফল আগামী বিধানসভাতে শূন্য বিধানসভা সম্ভব। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। সেই আবহেই 28 নং শিলাছড়ি মনুবঙ্কুল কেন্দ্রের বিজেপি প্রার্থী কংজং মককে জয়ী করার লক্ষ্যে পশ্চিম লুধুয়া গুণচন্দ্রপাড়ায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মণ্ডল সম্পাদিকা পশ্মি রায়চৌধুরী, মহিলা মোর্চার মণ্ডল সভাপতি কণা দে এবং ব্লক চেয়ারম্যান প্রভাস লোধ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। বৈঠকে মূলত সংগঠনকে আরো শক্তিশালী করা, প্রতিটি এলাকায় নির্বাচনী প্রচার বাড়ানো এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে তুলে ধরার উপর জোর দেওয়া হয়। নেতৃত্বরা কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কংজং মকে বিপুল ভোটে জয়ী করতে হবে। এছাড়াও বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা নিজেদের মতামত ব্যক্ত করেন। তাদের মতে এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে এইবার বিজেপি সরকার গঠন অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানানো হয় সভা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদে এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।